আচ্ছা, এই মন্দিরটিকে কে কে চেনো বলো তো? দেখেই নিশ্চয়ই চিনতে পেরেছো এই মন্দিরটা কি মন্দির। তো আমার তো মনে হয় পূর্ব মেদিনীপুরের মধ্যে সমস্ত মানুষই এই মন্দিরটাকে চেনে। আর যারা চেনে না, যে ব্যক্তি চেনে না, তার অত্যন্ত ভাগ্য খারাপ। ঠিক আছে, কারণ কাছাকাছি এত সুন্দর সতীপীঠ থেকেও যে এখনো পর্যন্ত চিনতে পারে না বা দেখেনি, তার সত্যিই ভাগ্য খুব খারাপ। তো চলো, আজ আমি পুজো দেব এবং তোমাদেরকে এই মন্দিরের অনেক কিছু অজানা ইতিহাসের সম্বন্ধে বলবো। যেমন এই যে বর্গভীমা মায়ের নাম কেন বর্গভীমা, আর এই মন্দিরের অজানা ইতিহাস, এবং এই যে গাছ, এই কালকুঠিরের গাছটা কেন সবাই পুজো করে, আর এখানে কেন মনস্কামনা পূর্ণ হয়, কি কারণে পুজো করে, আর হচ্ছে কেন হাঁড়ি কাঠে সিঁদুর দিয়ে পুজো করে সবাই, প্রত্যেক স্ত্রীরা বা পুরুষরা সবাই কেন হাঁড়ি কাঠে পুজো করে সিঁদুর দিয়ে। তো সব কিছুটাই যতটা আমি জানি ততটাই বলবো। শুধু একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা আজকে পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে কেন বর্গভীমা মন্দিরে এত জাগ্রত এবং কেন সতীপীঠ নাম হয়েছে। তো আজকে আমি পুজো দেব এবং তোমাদের সঙ্গে সব কিছুটা শেয়ার করব। তো এই যে হচ্ছে আমরা মন্দিরে উঠছি, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটা কোশ্চেন করি, যারা এসেছে মন্দিরে তাদেরকেই কোশ্চেন করি, ঠিক কটা ধাপ পেরিয়ে মন্দিরে উঠতে হয়? এই ধাপের পেছনেও কিন্তু অনেক কাহিনী আছে। তো কটা ধাপ পেরিয়ে মন্দিরে উঠতে হয় সেটা কিন্তু তোমরা যে যে জানো তারা বলো। তো এই দেখো, মায়ের দর্শন একটু করে নিলাম প্রথমে, তারপরে এখানে পুজোর ডালি তো নিতে হবে। পুজোর এখানে মন্দিরের ওপরে কেন নিচে কেন অনেক দোকান রয়েছে পুজোর সামগ্রী নেওয়ার জন্য। আমরা পুজোর সামগ্রী নিয়ে নিলাম এবং মায়ের পুজোর ডালি নিয়ে এখন প্রথমে পুজো দেব, ঠিক আছে। প্রথমে পুজো দেব। মন্দিরের এখন কাজ চলছে। এটাকে কি বলে, মন্দিরের সামনে যে এটা, ওটাতে কাজ চলছে, তাই জন্য ওই দিকটায় মিস্ত্রি কাজ হচ্ছে। আর এইদিকে এই যে মন্দিরে দেখো, এখানে প্রথমে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে ডালি দিতে হবে। তো আমরা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি। পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে এবং পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার বলছি মন্দিরের সম্বন্ধে অনেক কিছু অজানা ইতিহাস, যেগুলো আমরা অনেকেই জানি না, ঠিক আছে। সেই অজানা ইতিহাস সম্বন্ধে যেটুকুটা জানি তোমাদেরকে আজ শেয়ার করছি। সতীর দেহত্যাগের কথা তো সবাই শুনেছ। তো সতীর দেহত্যাগের সময় যখন বিষ্ণু সতীর দেহকে 51 খণ্ড ভাগ করেছিল, তো 51 খণ্ডের মধ্যে এখানে বাম পায়ের গোড়ালি পড়েছিল সতীর। তো তাই জন্য এটা তো 51 সতীপীঠের মধ্যেই একটা অন্যতম সতীপীঠ, তমলুকের বর্গভীমা মা, ঠিক আছে। আর এই বর্গভীমা মন্দিরের অনেক কিছু অজানা ইতিহাস রয়েছে। আর এই যে পুকুরটি, এই পুকুরটির সম্বন্ধেও আমি বলছি যতটুকু জানি, ঠিক আছে, ততটুকু সম্বন্ধেই বলছি। সেই সময় তমলুকের যিনি রাজা ছিলেন তার আমলেই এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। তিনি প্রতিষ্ঠা করেন মায়ের মন্দির। তো মাকে প্রতিদিনই শোল মাছ, জ্যান্ত শোল মাছ দিয়ে পুজো দিতে হতো। আর সেই জ্যান্ত শোল মাছ আনার দায়িত্ব ছিল এক ধীবর পত্নীর। তো সেই দায়িত্ব তিনি পালন করতেন। প্রতিদিন নিয়মিত জ্যান্ত শোল মাছ নিয়ে আসতেন। শীত, গ্রীষ্ম, বর্ষা, মানে প্রতিদিনই জ্যান্ত শোল মাছ নিয়ে এসে মায়ের পুজো করতেন। একদিন রাজার মনে সন্দেহ হলো যে এই প্রতিদিন শোল মাছ পাওয়াটা তো অসম্ভব ব্যাপার। তো এই ধীবর পত্নী প্রতিদিন কিভাবে জ্যান্ত শোল মাছ পাচ্ছে। তো তাকে যখন জোর করা হলো এবং সত্যি কথা বলতে বলা হলো, ধীবর পত্নী জানালেন যে এই মায়ের পুকুরে, ঠিক আছে, যখন কোনো মরা শোল মাছ নিয়ে এসে তার জল ছিটিয়ে দেওয়া হতো, তখন কিন্তু শোল মাছটা বেঁচে যেত, ঠিক আছে। বা এই মায়ের পাথর, যেটা শিলা আছে, সেই শিলায় জ্যান্ত মরা শোল মাছ ঠেকালে সে শোল মাছটা জ্যান্ত হয়ে যেত। তো এই শুনেই তারপর থেকে তো ওই মন্দিরের যে পুকুরের জল সবাই মাথায় নেয়, এবং ওই মন্দিরের পুকুরেরও অনেক কাহিনী রয়েছে। তো এই যে গাছ, এটা হচ্ছে কালকুঠুরের গাছ বা কদম গাছ। এই এই কদম গাছের অনেক কাহিনী রয়েছে। ওই যে পুকুর থেকে সবাই এক ডুব মেরে যা পেত সেইটাই এই গাছে এসে বেঁধে যদি পুজো দিত,
তাহলে তার মনস্কামনা পূর্ণ হতো, এই রকমই কথিত আছে। মানে আগের মানুষের এই ধারণাটাতেই তারা ছিল, এই ধারণাটাই তারা বিশ্বাস করতো এবং হতো। ঠিক আছে, যারা ভগবান বিশ্বাস করেন, যারা মাকে বিশ্বাস করেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু তারা মনে করতেন যে এই জিনিসটা হতো। ঠিক আছে, আর মায়ের বর্গহীমা মন্দিরের বর্গ কথার অর্থ হলো মা 4টি বর্গ মানুষকে প্রদান করেন। ঠিক আছে, ধর্ম, কাম, মোক্ষ, জ্ঞান। তো এই 4 বর্গ প্রদান করেন বলেই তাকে বর্গহীমা নাম দেওয়া হয়েছে। আরও অনেক কিছু কাহিনী রয়েছে, তো অত কিছু কাহিনী আমি তো জানি না, মোটামুটি যেটুকুটা জানি তাই সেটুকুটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমিও প্রতিবারে আসলেই কিছু না কিছু মনস্কামনা মায়ের কাছে রাখি। ঠিক আছে, তো আমারও পূরণ হয়, হয় না নয়, পূরণ হয়। তো যাই হোক, আমিও এই যে মায়ের কাছে মনস্কামনা পূরণের আশায় বাঁধছি। তো এখানে সবাই খুব জাগ্রত অনুসারেই পুজো করা হয়। আর এই যে মায়ের হাঁড়িকাঠ, এই হাঁড়িকাঠে কিন্তু প্রায় দুর্গাপূজার অষ্টমীতে তো অষ্টমী না নবমীর দিন পাঁঠা বলি হয়, এমনিতেও পাঁঠা বলি অনেকবারই হয়। ঠিক আছে, আমরাও দেখেছি মেন বড় বড় তিথিতে বা কেউ পাঁঠা নিয়ে এসে বলি দিতে চাইলে পাঁঠা বলি হয়। তো এই হাঁড়িকাঠেরও অনেক কাহিনী রয়েছে। হাঁড়িকাঠ খুবই জাগ্রত, তাই জন্য প্রত্যেক মেয়েরাই এতে সিঁদুর দিয়ে রাঙিয়ে রাখে এবং সিঁদুর দিয়ে পুজো করেন। যেহেতু বলি সম্বন্ধে আমি কিছু বলতে চাই না, কারণ বলিটা আমার নিজেরই মনোনীত নয়। জানি না ভগবানের এটা এই বলি সম্বন্ধে তার আসলে উদ্দেশ্য রয়েছে কিনা, কিন্তু আমার কিন্তু এই বলি সম্বন্ধে কোনো কিছু সেরকমই নেই। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে আমরা এই যে নিচে নেমে এলাম। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কটা ধাপ পেরিয়ে মায়ের মন্দিরে যেতে হয়। ঠিক আছে, অনেকেই জানে না, আবার অনেকে জানে যে মায়ের মন্দিরে কটা বিশেষ ধাপ রয়েছে। আর নিচে রয়েছে মহাদেবের মন্দির রয়েছে, আর হনুমানজির মন্দির রয়েছে। বজরংবলী আর মহাদেব একই মন্দিরেই বিরাজ করছেন। তো ওখানেও পুজো দেওয়ার আছে, ওখানে পুজো দেব। তো তোমরা তো বর্গভীমা মন্দিরে অনেকেই এসেছো আর অনেকেই ইতিহাস জানো, আর আমি যেটুকুটা জানি সেটুকুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে মহাদেবের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, আমাদের সব কিছু পুজো দিয়ে একটু মন্দিরে এসে বসলাম। মন্দিরের এই চত্বরে একটু বসলে যে কী ধরনের শান্তি লাগে সে কী বলবো। কিন্তু খাওয়া দাওয়া হয়নি, সকাল থেকে পুজো দিতে এসেছিলাম, তো খাওয়া দাওয়া হয়নি, খিদেও পাচ্ছে। যেহেতু পুজো দিয়েছি তাই জন্য নিরামিষই খাবো। আর মন্দিরে ভোগ হতে অনেকটা দেরি হয়, তাই জন্য এখানে নিরামিষ হোটেলে খাবো। এখানে দুটো নিরামিষ হোটেল আছে, সেখানে কিন্তু খুব ভালো, মানে প্রচণ্ড তৃপ্তি সহকারে তোমরা খেয়ে যেতে পারবে। এক তো মহাপ্রভুর হোটেল আছে, আর একটা হচ্ছে এই যে মন্দিরের একদম অপোজিটে জগন্নাথ রাজভোগ বলে এই হোটেলটাও কিন্তু খুবই ভালো। আর এই হোটেলটাতে দেখো বেশ এই যে হাত ধুয়ে খেতে বসে পড়ছি। সবাইয়ের প্রচণ্ড খিদে পাচ্ছে। আমরা এসেছিলাম 6 জন, আমাদের পরিবারে আমি আর মিঠিয়ার বাবা, আমার বাবা মা, আমার বোন। তো আমরা 6 জন এসেছি। তো 6 জন এসে একটু বসে পড়ছি। সেরকম আজকে গরম নেই, রোদ নেই, তবুও একটু বসতে পারলে, জিরোতে পারলে খুব ভালো লাগে। তো এই যে দেখো কত সুন্দর, রেস্টুরেন্টটা কিন্তু খুবই ভালো, আর এখানের পরিবেশনাগুলো খুবই ভালো। আর এই দিকে দেখো দুটো রয়েছে, ওইদিকে যেমন চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে। আর যেটা এই জগন্নাথ দেবের কিন্তু ভোগ এই মন্দিরে দেওয়া হয়, এই হোটেলে দেওয়া হয়। আর জগন্নাথ যেখানে থাকে সেটা তো মন্দিরই হয়। ঠিক আছে, সেই যাই হোক। আর এই যে এই সিটগুলো দেখো, এটা হচ্ছে অনেকেই আছে সাবেকিয়ানা খুব ভালোবাসে, তো বসে বসে প্রসাদ খাওয়ার খুব ইচ্ছে হয়। তো এখানে নিচে বসে প্রসাদ খাওয়ার জন্য এইরকমভাবে টেবিলগুলো করা আছে, আর একদম বর্গভীমা মন্দিরের অপোজিটে। আর এখানে দেখো কত সুন্দর, এখানে কিন্তু 2 রকমই থালি পাওয়া যায়, একটা রাজভোগ আর একটা মহাভোগ। ঠিক আছে, মহাভোগের থালিতে 19 রকম আইটেম থাকে, আর রাজভোগের 12 রকম আইটেম থাকে। আর সব কিছুই কিন্তু পিতলের থালা বাসনে পরিবেশনা করা হয়। তো দেখো এখানে আমরা সবাই রাজভোগ নিয়েছি, আর মিঠিয়ার জন্য রয়েছে মহাভোগ। ঠিক আছে,
মিঠিয়া তো অতটা খেতে পারবে না, তাই তবুও মানে ওর ইচ্ছে আর কি। যাই হোক, ওর জন্য ওই মহাভোগটা রয়েছে। এই যে আমরা সবাই খাওয়া শুরু করে দিয়েছি, প্রচণ্ড তৃপ্তি সহকারে খেলাম। টাটা সবাই।